লোকটা ছেলেটাকে শুয়ে দিয়ে পাশে বসে থাকে আর ইরা রিসেপশনে কল দিয়ে জানায় ওকে যাতে কেউ ডিস্টার্ব না করে। এদিকে ইরা সব কিছু রেডি করে ছেলেটার পেট কাটে। পেটের ভিতর বোমা ছিল, তা ঠিক পেট কাটার 1 মিনিটের মধ্যেই ব্লাস্ট হয়ে যায়। আর ওখানে তখন ইরা আর ওই লোকটা ছিল ওই রুমে। কিন্তু আশ্চর্য ঘটনা হলো ওই ব্লাস্টে ইরা কিংবা ওই লোকটার কিছুই হয়নি, শুধুমাত্র ডেড বডিটা ব্লাস্ট হয়ে রক্তে সব ভরে যায়। আর এইটা দেখে ইরা অনেক ভয় পেয়ে যায় বোমা থাকাতে, আর ইরার শরীরেও রক্তের ফোঁটা ফোঁটা হয়ে আছে। এইদিকে এইসব দেখে ইরা ভয় অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে এজেন্সির লোক ওই হ্যাকারদের খোঁজ নিতে থাকে, কিন্তু ওদের সঠিক লোকেশন পেতে হলে 10টা পাওয়ার ভ্যাল প্রোটেক্ট খুলতে পারলেই ওই হ্যাকারদের লোকেশন পাওয়া যাবে। তাই এজেন্সির লোক কাজ করতে থাকে, কিন্তু ওরা ব্যর্থ হয়। আর এই একটা পাওয়ার ভ্যাল প্রোটেক্ট অনেক মজবুত, না ওরা এদের ট্রেস করতে পারবে আর না এরা ওদের। তবুও প্রেসিডেন্ট একে থেমে থাকেনি। তোমরা থেমে থাকবে না, একদিন না একদিন এরা ওদের পাওয়ার আর প্রোটেক্টকে নেটে কানেক্ট করে আপডেট করবে, তখন তোমরা ট্রেস করে নেবে। সেই জন্য তোমরা এই কমান্ডগুলো অটো ফাইলে দিয়ে রাখো। নেটে কানেক্ট হবে, ওই দিন আমরা এদের লোকেশন জানতে পারবো। আপনি যা বলবেন তাই হবে। তাহলে আমি যাচ্ছি। স্যার, একটা কথা বলবো। কি কথা বলো? স্যার, আপনার মা বাবা আত্মীয় স্বজনরা কি কেউ আছে? দেখো সাইনা, আমার সম্পর্কে শুধু এইটুকু জেনে রাখো, আর এর বেশি জানতে চেও না। সরি স্যার, আমি ওইভাবে কথাটা বলিনি। এইদিকে প্রেসিডেন্ট একে চলে যায়। অন্যদিকে ইরার জ্ঞান ফিরে সামনে তাকিয়ে দেখে কিছু ডক্টর আর নার্স ইরার চারপাশে বসে আছে। জ্ঞান ফিরে ইরা চারিদিক দেখতে থাকে। আমার কি হয়েছে আর ওই লোকটা কোথায়? আপনি অজ্ঞান অবস্থায় আপনার কেবিনে পড়েছিলেন, আর আমরা ওখানে গিয়ে কাউকে দেখতে পাইনি, শুধুমাত্র আপনার গায়ে রক্তের দাগ ছিল। তাহলে ওই লোকটা কোথায় যে আমার কাছে এসেছিল, আর বডিটা কোথায়? ম্যাম, আমরা যখন আপনাকে ডাকতে যাই তখন এই রকম অবস্থায় আপনাকে পাই, তাই এখানে নিয়ে আসি। আর আপনার কেবিনটা ধোয়ার জন্য ওয়ার্ড বয়কে পাঠিয়ে দিয়েছি, যাতে করে ওরা সব কিছু ধুয়ে দেয়। আসলো কোথা থেকে, আর ওই মানুষটা বা কোথায়? ডক্টর, কি ভাবছেন? আচ্ছা, ডক্টর আকাশ কি আজকে এসেছে? না ডক্টর, উনি তো আজকে আসেনি, তাই ভাবছিলাম কি আপনি রেস্ট নিন, আর ডক্টর আকাশ আসলে আমি আপনার সাথে দেখা করতে বলবো। এইদিকে ইরা বিছানায় শুয়ে থাকে আর বাকি সবাই ওখান থেকে চলে যায়। অন্যদিকে সাহিনা কল দিয়ে যাচ্ছে ইরাকে, কিন্তু ওই সময় পর থেকে ইরার ফোন বন্ধ পাচ্ছে। উফ, এই মেয়েটাকে নিয়েও পারি না। একটা কাজ দিয়েছিলাম, সেই সকাল গড়িয়ে বিকাল হতে চললো, আর এখনো ফোন অফ। না জানি কি কাজ করছে কে জানে। এইদিকে আকাশ রাতেই বাড়ি চলে আসে। আকাশকে দেখে ওর সিকিউরিটিগুলো একটু শান্তি পায়। সবকিছু ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে। আপনি যেমনটা বলেছেন আমরা ঠিক তেমনভাবেই কাজ করতেছি। কোনো সমস্যা হয়নি তো? একটু সমস্যা হয়েছিল, পরে তো তেমন কিছু হয়নি। কি সমস্যা হয়েছিল? স্যার, আপনি চলে যাওয়ার পর আমরা সবকিছু দেখছিলাম, তখন ঠিক কেউ একজন দূর থেকে গুলি করে আমাদের। কেউ কোর্ট থাকাতে কোনো সমস্যা হয়নি। এরপর হঠাৎ ফায়ার আপ হয়ে যায়। আমরা এরপর চেষ্টা করেছি, কিন্তু খুঁজে বের করতে পারিনি কোথা থেকে গুলিটা করেছে। ঠিক আছে, আর আব্বুর সাথে গিয়েছো তো 3 জন বডিগার্ড হয়ে? জি স্যার। আকাশ আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসে। ওখানে এসে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সন্ধ্যা হয়ে যায়। ইরা ঘুম থেকে উঠে যায়। তখন একজন নার্স আসে আর ইরাকে ওর গাড়ির কাছে দিয়ে আসে, কিন্তু ইরাকে দেখে মনে হচ্ছে না ও গাড়ি চালিয়ে যেতে পারবে। ওই সময় নার্স একজন হসপিটালে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দিয়ে গাড়ি ড্রাইভ করে ইরাকে ওর বাড়িতে পৌঁছে দেয়। এদিকে ইরার এই অবস্থা দেখে ওর বাবা মা প্রশ্ন করে ইরাকে, কিন্তু ইরা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। রাত 10টায় ইরার বাবা মা ইরার জন্য খাবার আনে, আর ইরা ঘুমিয়ে থাকায় ওকে ডেকে তুলে খাবার খাইয়ে দিয়ে ওনারা চলে যায়। অন্যদিকে ইরা মোবাইল অন করে আর দেখে অনেকগুলো মিসড কল দেওয়া।
তাই ইরা কল ব্যাক করে। ওখানে শাহিনার সাথে অনেক কথা বলে ইরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে ওঠে আর ঠিক তখনই ওর ঘড়িটা বেজে ওঠে। আর ঘড়িটা বেজে উঠতেই আকাশ ওর রুম থেকে বেরিয়ে যেতে যেতে ইরাকে কল দিয়ে বলে, আজকেও হসপিটালে আসতে পারবো না এরা। কোনো ব্যাপার না, আমার কাজ নেই আজকে, তাই রেস্ট করব আজকে। তাহলে তো ভালোই হলো, আপনি রেস্ট করেন, আমি পরে কথা বলবো। ঠিক আছে, আর যেখানে যাচ্ছেন সাবধানে থাকবেন। আমার চিন্তা করবেন না, আর আপনি নিজের খেয়াল রাখবেন। আর কোনো সমস্যায় পড়লে আমাকে বলবেন। ঠিক আছে, জানাবো। কল কেটে দিয়ে আকাশ ফোনটা পকেটে রেখে দেয়। অন্যদিকে কিংসম্যানের লোকেরা ওই লোকেশনটা ট্রেস করতে পেরেছে, সেই জন্য ওরা ওদের প্রেসিডেন্টকে আসতে বলেছে। কেননা উনি আসার পরই যা সিদ্ধান্ত নেবে তাই ওরা পালন করতে প্রস্তুত। এদিকে কিংসম্যান কিছু লোক পাঠায় ইরাকে এখানে নিয়ে আসার জন্য। লোকগুলো ইরার বাড়িতে আসে আর ইরাকে কথাটা বলে, সাথে এও বলে কেননা ইরাকে 1 মাস ধরে কিছু ট্রেনিং দেওয়া হবে যাতে করে ইরা নিজের আত্মরক্ষা করতে পারে। সব তো বুঝলাম, কিন্তু আমার বাবা মার কি হবে? চিন্তা করবেন না, আমরা 3 জন আপনার বাবা মায়ের খেয়াল রাখব। আর আপনি এর সাথে আমাদের অফিসে চলে যাবেন। সাথে আপনি যাওয়ার আগে আপনার বাবা মাকে বলে দিন উনি যেন আমাদের কথা শুনে। ব্যাস, এতটুকু কাজ করলেই হবে। ঠিক আছে, বলে দিব। আমি 30 মিনিটের মধ্যে আসতেছি রেডি হয়ে। ততক্ষণ আপনারা বাড়ির ভেতরে আসুন, আম্মুকে বলছি কফি বানিয়ে দিতে। সরি, আমাদের কারো বাড়িতে কিছু খাওয়ার পারমিশন নেই। আশ্চর্য, চিন্তা করবেন না, কফির সাথে কেউ কিছু মিশিয়ে দেবে না। ব্যাপারটা তা নয়, কিন্তু কফি খাবো তার জন্য কফির দামটা দিয়ে দেব। এ আবার কেমন কথা? কফির দাম কেন দিবেন? আচ্ছা, আপনি যেহেতু আমাদের এজেন্সির লোক তাই আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা আপনার বাবা মায়ের সম্পূর্ণ খেয়াল রাখব যতদিন পর্যন্ত না আপনি ফিরে আসবেন। তাহলে আপনারা বসেন, আমি আসতেছি। এইদিকে ইরা উপরে যেতে যেতে ওর আম্মুকে বলল এদের কফি করে খাওয়াতে। সাথে ইরা যে 1 মাসের জন্য কোথাও যাবে তাও বলল ওর মাকে। যদিও ওর মা প্রথমে না করে, কারণ ইরা চলে গেলে ওনাদের কে দেখবে, কিন্তু ইরা বুঝিয়ে বলে দেয়, আম্মু, আমি চলে গেলে এরা 3 জন তোমাদের খেয়াল রাখবে আমি না আসা পর্যন্ত। আর তোমরা কিন্তু এনাদের কথা শুনবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা ওদের কথা শুনবো। এদিকে ইরা নিজের জামা কাপড় গুছাতে নিজের রুমে চলে যায়। এদিকে প্রেসিডেন্ট একে চলে আসে। উনি আসাতে সবাই দাঁড়িয়ে সালাম করে। জানতে পেরেছো ওদের লোকেশন? হ্যাঁ স্যার, আমরা জানতে পেরেছি, তাই আপনাকে জানিয়েছি। আর আপনি বললে আমরা 15 থেকে 20 জন এজেন্ট পাঠিয়ে দিব ওখানে ওদের ধরে আনার জন্য, সাথে প্রমাণ সব নষ্ট করে দেবে। এত লোক লাগবে না, আজ আমি নিজেই যাব ওখানে, তাই আমার সাথে 10 জন লোক আসবে। কিন্তু প্রেসিডেন্ট, এতে তো আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আমি যদি ভয় পেয়ে যাই তাহলে এজেন্টরা কি করবে? তাই কোনো কথা নয়, লোকেশন শেয়ার করে দাও, আমরা ওখানে এখনই যাব। ঠিক আছে প্রেসিডেন্ট। এদিকে প্রেসিডেন্ট একে 10 জন এজেন্ট নিয়ে বেরিয়ে পড়ে ওই লোকেশনে। 2টা বিমান নেয় ওরা, আর সবগুলো বিমানই অস্ত্র দিয়ে ভরা, সাথে কিছু ঔষধ যা ওদের সবার কাছে দেওয়া হয়েছে, যেন কোনো সমস্যা হলে ওরা তা ইউজ করতে পারে। 5 ঘন্টা পর ওরা ওই লোকেশনের কাছে গিয়ে পৌঁছায় আর নিচে তাকিয়ে দেখে সমুদ্র। সেই জন্য একে ভালো করে তাকিয়ে দেখে আশেপাশে কোনো আইল্যান্ড আছে কিনা, কিন্তু কোনো আইল্যান্ড দেখতে পেল না। সেই জন্য লোকেশনটা ভালো করে দেখতে থাকে, আর লোকেশন পানির নিচে দেখাচ্ছে, তাও পানির 150 ফুট নিচে। এখন একে কি করবে তা নিজেও বুঝতে পারছে না, কারণ পানির ওপর দিয়ে আক্রমণ করাটা সম্ভব না, তাই অন্য একটা উপায় বের করতেই হবে। সেই জন্য ওদের কাছে একটা এক্সট্রা মেশিন আছে যা মাটির নিচে 100 ফুট পর্যন্ত কি আছে তা দেখা যায়। সেই জন্য ওই মেশিনটা অন করে দেখতে থাকে নিচে কি আছে তা দেখার জন্য।
কিন্তু আফসোস তেমন কিছুই দেখা যাচ্ছে না। এখন কি করব প্রেসিডেন্ট? আমাদের ড্রোনগুলো পানির নিচ দিয়ে ছেড়ে দাও, ওরাই আমাদের বলে দেবে পানির নিচে কি আছে আর এর ভেতরে ঢুকবো কি করে। ওকে প্রেসিডেন্ট। এরপর ওরা পানির নিচে কয়েকটা ড্রোন ছেড়ে দেয়, আর সেই ড্রোনগুলো ওই পানির নিচে কি আছে তা দেখাবে, তবে অনেকটা গ্রাফিক্সের মতো। ঠিক তাই হলো, ওই ড্রোনের মাধ্যমে ওরা অনেক কিছু লক্ষ্য করলো নিচে। ওখানে ওরা 3টা টানেল দেখলো, বড় বড়, আর তার ভেতরে কি আছে তা বোঝা যাচ্ছে না। সেই জন্য ওরা ড্রোনগুলোকে 3টা টানেলের 3 দিকে পাঠিয়ে দেয়, যাতে করে ভিতরে ঢোকার রাস্তা ওরা খুঁজে পায়। এইদিকে ইরা রেডি হয়ে একজন এজেন্টকে সাথে নিয়ে অফিসে চলে আসে। ওখানে এসে দেখে সবাই অনেক চিন্তিত, তাই ইরা কোনো কথা না বলে সামনে বিশাল বড় মনিটরের দিকে তাকিয়ে আছে আর দেখছে। কি ব্যাপার, এগুলো কি দেখাচ্ছে? তুমি চলে এসেছো? তোমার কাল থেকে ট্রেনিং দেওয়া হবে, যাতে করে তুমি নিজের আত্মরক্ষা ও সাথে আমাদের কিছু কৌশল সাথে তোমার দায়িত্বটা বুঝে নিতে পারো। তা না হয় নিলাম, কিন্তু আপনারা সবাই এত চিন্তিত কেন? আমাদের প্রেসিডেন্ট এসেছিল, আর উনি কয়েকজন এজেন্ট নিয়ে একটা মিশনে গেল, আর এই মিশনটা খুবই সাংঘাতিক। কি বলছেন? এত সাংঘাতিক মিশনে কেন গেলেন উনি? প্রেসিডেন্ট সব সময় এমন সাংঘাতিক মিশনে যায়, এখন শুধু চিন্তা ওনার কিছু না হলেই বাঁচি। আর এজেন্ট ইরাকে ওর রুম দেখিয়ে দাও, সাথে কাল থেকে একজন মেয়ে এজেন্টকে বলবে ওকে যেন তৈরি করে, আর বেশি কিছু শেখাতে হবে না। উনি যেহেতু ডক্টর, তাই ওনাকে অত মিশনে যেতে হবে না, তাই নিজের আত্মরক্ষা আর নিজেকে যেন লুকিয়ে চলতে পারে এই কয়েকটা ট্রেনিং, সাথে হয় সবশেষে বন্দুক চালানো শেখাবে। ঠিক আছে, আমি ওনাকে এগুলো শিখিয়ে দেব। তাহলে ডক্টর ইরা চলুন, তাহলে আপনার রুম দেখিয়ে দিই। এইদিকে ওরা এজেন্টের সাথে চলে গেল। অন্যদিকে ড্রোনগুলো 1 ঘন্টা ধরে চলতেই থাকে, কিন্তু টানেলগুলোর শুরু যেখান থেকে সেটা ওরা এখনো পেল না। অবশেষে আরও 20 মিনিট চলার পর ওরা টানেলের মুখ পেল, তাই বিমান নিয়ে ওই জায়গা থেকে একটু দূরে গিয়ে নামে সবাই। ওরা অক্সিজেন নিয়ে নেয়, কারণ ওই টানেলের ভিতর অনেক কিছু হয়ে যেতে পারে, সেই জন্য বাইরে থেকে সব একসাথে নিয়ে নেওয়া। ওরা টানেলের মুখের সামনে আসে, ওখানে কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, শুধু একটা বড় পাথর দেখতে পাচ্ছে। তাই ওরা কেমিক্যাল নিয়ে পাথরের উপর ঢেলে দেয়, আর পাথর গলতে শুরু করে। কয়েক মিনিটে পাথরটা গলে পড়ে যায়, আর একে ওর এজেন্টদের নিয়ে ভিতরে চলে যায়। ওরা কিছু গাড়ি দেখতে পায়, সেই জন্য ওই গাড়িগুলো চালিয়ে ভিতরে যেতে থাকে। ভিতরে যেতে ওরা কোনো লোককে পেল না, শুধু কয়েকজন লোককে পেল। ওদের সবাইকে তো মেরে ফেলেছে। আর আস্তে আস্তে ওরা কন্ট্রোল রুমে চলে যায়। ওখানে গিয়ে ওরা কাউকেই দেখতে পেল না, শুধু কয়েকটা কম্পিউটার ছাড়া। প্রেসিডেন্ট, এখানে তো কেউ নেই। দেরি না করে কম্পিউটারগুলোর হার্ড ডিস্কগুলো বের করে নাও। এজেন্টগুলো তাই করলো, সবগুলো কম্পিউটার থেকে হার্ড ডিস্ক বের করে নিল। প্রতিটা কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া, তাই এখন সময় নষ্ট না করে ওরা হার্ড ডিস্কগুলো বের করে নেয়। ওখানে ওরা লোকজনকে দেখতে থাকে, কাউকে খুঁজে পাচ্ছে না। এখানে তো কেউ নেই, ওরা কি বুঝে গেল আমরা এখানে এসেছি? আসার পথেও তো কোনো সিসিটিভি দেখলাম না, আর এখানে আসতে আমাদের 25 লেগেছে সময়। তাহলে কি ওই সময়ের ভেতরে ওরা পালিয়েছে বাকি 2টা টানেল দিয়ে? তাই হবে হয়তো, কিন্তু এখন তাহলে কি করব? এইচপিপি বাক্সটা খোলো, আর ওর ভেতরে যা আছে তা আমাকে দাও। এজেন্ট বক্সটা খুলে ভিতরে রকেটের মতো একটা মিসাইল পেল। প্রেসিডেন্ট ওই মিসাইল 2টা টানেলের দিকে 2টা রকেট ছুড়ল। প্রেসিডেন্ট, যদি ট্রেনের ক্ষতি হয় তাহলে কি হবে? এটা টানলে শেষে গিয়ে ফাটবে, আর এর ভেতরে থাকা সব ধ্বংস হয়ে যাবে। তাই তোমরা দেরি না করে যে পথ দিয়ে এসেছি সেই পথে বেরিয়ে যেতে হবে।
বাকি এজেন্টরা ওই পথ দিয়ে বের হয়ে গেল, সাথে প্রেসিডেন্টও। ওরা বের হয়ে নিজেদের বিমানে উঠে গেল। এই রকেটের আঘাতে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক তাই হলো। 15 মিনিট পর রকেট দুইটা ব্লাস্ট হলো, আর সাথে পুরো টানেলের ভিতর যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেল। কিন্তু ওরা কেউ মারা গেছে কিনা তা জানা যাচ্ছে না। তাই ওরা মিশন কমপ্লিট করে ওখান থেকে চলে আসে। ওরা নিজেদের অফিসে ঢুকে প্রেসিডেন্ট একে সবাইকে কিছু বুঝিয়ে দিয়ে আবার চলে যায়। কি প্রয়োজন ছিল আমাকে ট্রেনিং দেওয়ার? ভালো ছিলাম, আগেই ছিলাম। কেন যে এদের প্রেসিডেন্টকে বাঁচাতে গেলাম আর বাঁচিয়েও ফেসে গেছে। ইরা কি নিয়ে মনে মনে কথা বলছো? না কিছু না। আচ্ছা, আমাকে ট্রেনিং না দিলে কি হয় না? সব ট্রেনিং দিব না তো, শুধু একটু নিজের আত্মরক্ষা আর বন্দুক চালানো শেখাবো তোমাকে, আর বেশি কিছু নয়। কি আমি চালাবো বন্দুক? এটা দেখলেই তো আমার ভয় করে। ভুলে যেও না তুমি এখন সাধারণ কেউ নও, তাই তোমাকে এই বিষয়ে সব শিখতে হবে। আর একটা কথা, এখান থেকে গেলে তোমাকে সহজে লোকের সাথে মিশতে হবে। যদি কোনো মানুষের অঙ্গ বের করানোর জন্য তোমাকে বলে, প্রথমে না করবে কিন্তু পরের বার রাজি হয়ে যাবে, যাতে করে ওদের কাছে পৌঁছতে পারি। তা নয় করলাম, কিন্তু আমার কিছু হয়ে গেলে? সেই জন্য তোমাকে এসব শেখাবো। সাথে আমাদের ব্যবহার করা হাতের ঘড়িগুলো তোমাকে দেওয়া হবে। ঘড়ি লাগবে? আমার টাইম দেখার জন্য তো মোবাইলে যথেষ্ট। আরে এটা কোনো সাধারণ ঘড়ি নয়, এটাতে জিপিএস আছে, কারেন্টের শর্ট দিতে পারবে, আর এটা থেকে ছুরি বের করতে পারবে, সাথে ছোট ছোট আলফিন করতে পারবে। আর আলফিনগুলো যার গায়ে ঢুকবে সে 20 মিনিট পর মারা যাবে। ওরে আল্লাহ, এটা ঘড়ি না মানুষ মারার মেশিন? এত কিছু ভাবতে হবে না, তুমি ট্রেনিংয়ের জন্য প্রস্তুত হও। কথাগুলো বলে শাহিনা চলে গেল, আর অন্যদিকে এরা ট্রেনিং নিতে থাকলো। এইভাবে 15 দিন কেটে গেল, আর এরা নিজেকে রক্ষা করার জন্য মোটামুটি অনেক কিছুই শিখে নিয়েছে। এইদিকে আকাশ 15টা দিন হলো এরার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি, কিন্তু তবুও আকাশ এরার আসার জন্য অপেক্ষা করতে থাকে। তাই আকাশ হসপিটালে কাজ করে আর নিজের পরিবারকে নিয়েই আছে। সাথে হসপিটালের পর মারামারি করাটা আকাশের পেশা হয়ে গিয়েছে। প্রতিদিন কাউকে না কাউকে মারে আকাশ, কারণ এরা খারাপ কাজ করে বেশি, সেই জন্য। এইদিকে আকাশ নিজের বাড়িতে রাখা সিকিউরিটির জন্য আকাশের বাবা মা এখন অনেকটাই নিরাপদ। এইদিকে ডেভিল ওর লোকেদের বলে ওঠে, তোরা সামান্য 2 জন মানুষকে তুলে আনতে বারবার ব্যর্থ হচ্ছিস কেন? বস, আমরা তো যাই তুলে আনতে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি ওই সিকিউরিটিগুলোর জন্য। মাত্র 7 জন সিকিউরিটিকে তোরা ভয় পাচ্ছিস? সব ওরা 7 জন প্রায় 70 জন সিকিউরিটির সমান। ওদের গুলি করলেও ওদের গায়ে লেগে গুলি পড়ে যায়। ওদের শরীরে বুলেট ঢোকাতে পারছি না। কি ওদের গায়ে বুলেট লাগছে না? এরকম লোক তো শুধুমাত্র। এরকম কি বস? আচ্ছা, তোরা নজর রাখ ওদের উপরে, যখন সুযোগ পাবি তখনই হামলা করবি। তাহলে তাই করব। এদিকে ইরার ট্রেনিং প্রায় শেষ, তাই এবার ইরার বাড়িতে ফেরার পালা। আসার আগে ইরা শাহিনাকে বলে, আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলো। আর তোমার ট্রেনিং শেষ, এখন তুমি আসতে পারো। আর এই ঘড়িটা সবসময় হাতে রাখবে, এটা কখনো খুলবে না হাত থেকে। যদি কখনো কেউ আমার হাত থেকে খুলে নিয়ে যায় তখন কি করব? চিন্তা করো না, এটা পাসওয়ার্ড ছাড়া ঘড়িটাতে হাত থেকে খোলাও অসম্ভব। যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দিবে ততক্ষণ পর্যন্ত এটা হাত থেকে খুলতে পারবে না। আর তোমার হাতের ঘড়ি পাসওয়ার্ড হচ্ছে তোমার কোড নেম, টাইপ করলেই খুলে যাবে। আচ্ছা আমি তাহলে আসি। বেস্ট অফ লাক। ইরা অফিস থেকে বের হয়ে চলে আসে ওর মায়ের কাছে, আর ওর মায়ের দেখাশোনা করার 3 জন ওরা ইরাকে দেখতে পেয়ে ওখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে ইরা ওদের ধন্যবাদ জানায়, কিন্তু ওরা কোনো কিছু না বলে একটা গাড়ি আসলে গাড়িতে উঠে চলে যায়। তুই এসেছিস ইরা? আমরা কত টেনশনে ছিলাম তোকে নিয়ে। এখন তো আমি চলে এসেছি, তাই চিন্তা করতে হবে না।
পরদিন এরা রেডি হয়ে হসপিটালের দিকে যায়। ওখানে রাস্তায় দেখে আকাশ কাদের যেন মারছে, সেই জন্য গাড়ি থামিয়ে আকাশের কাছে যেতে চাইবে। তার আগেই আকাশ একটা গাড়িতে উঠে যায় হসপিটালে, আর ওখানে এসে দেখে আকাশ ওর কেবিনে বসে আছে। তা দেখে এরা একটু অবাকই হয়, তার চেয়ে বেশি অবাক হয় আকাশ এরাকে দেখে। আপনি এখানে, তাও 32 দিন পর? আর আপনাকে আমি কতবার কল দিয়েছি, কিন্তু ফোন বন্ধ ছিল। কোথায় গিয়েছিলেন? একটু আগে যেকে দেখলে মারামারি করছে, সে কিনা এখন আমার সামনে বসে আছে। কি ভাবছেন এত? কিছু না। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি কোথায় ছিলেন? তার আগে বলুন, আপনি কই ছিলেন এতটা দিন ধরে? আমি দেশের বাইরে গিয়েছিলাম, সেই জন্য। আমাকে তো একবারও বললেন না। আসলে সময় পাইনি। আচ্ছা, এখন আমার অনেক কাজ পড়ে আছে, তাই আমাকে ওই কাজগুলো করতে হবে। আসলে আপনাকে হসপিটাল থেকে বের করে দিয়েছে, কেননা আপনি কোনো কিছু না বলে চলে গিয়েছেন, সেই জন্য। আর কারোর সাথে যোগাযোগও করেননি, তাই হসপিটালের মালিক আপনাকে বের করে দিয়েছে। এই কথা শুনে একটু দুঃখ পায়, তবুও নিজেকে সামলিয়ে নিয়ে, তাহলে আপনি এখানে কেন? আপনার তো 6 দিন আগেই চলে যাওয়ার কথা। আমি আসলে আপনার জন্য এতদিন অপেক্ষা করেছি, কিন্তু চিন্তা করবেন না, আমরা দুজনেই না হয় একসাথে বের হয়ে যাব। তা না হয় হলাম, কিন্তু চাকরি না করলে আপনার সংসার চলবে কি করে? আমার কথা বাদ দিয়ে আগে নিজের কথা চিন্তা করেন, আপনার পরিবার চলবে কি করে? আমার কাছে যথেষ্ট পাউন্ড আছে, আর ওইগুলো দিয়ে আমি সারা জীবন খেয়ে শেষ করলেও কমবে না। এত টাকা হলে আমাকেও তো কিছু পাউন্ড দিতে পারেন। আকাশের এই কথায় এরা একটু মুচকি হাসলো। চিন্তা করবেন না, একসময় দেখবেন আপনার পাউন্ড মানে আমার পাউন্ড, আর আমার পাউন্ড মানে আপনার পাউন্ড। এই কথার অর্থ কি? আপনি অনেক বড় লোক তা আমি জানি, কারণ আপনি যে গাড়িতে চলাফেরা করেন তা আমাদের দেশে কেউই কখনো ওই গাড়িতে ওঠা সৌভাগ্য হয়নি, কিন্তু আপনি আমাকে উঠিয়েছেন। হ্যাঁ, আমি মানছি আমি অনেক বড় লোক, আমার আবার অনেক পাউন্ড আছে, সেই জন্য আমি এমনভাবে চলতে পারি। কিন্তু আমি তাদের পাউন্ড খরচ করি না, যা খরচ করি সব কিছুই নিজের। আজকে চলেন, আপনাকে আমার বাসায় নিয়ে যাব। তাহলে তো ভালোই হয়, কিন্তু ওই বাসাটাই নাকি? না, নতুন বাসা, আর এই বাসার ঠিকানা কেউ জানে না। আর আজকে আপনাকে নিয়ে গেলে আপনি তার ঠিকানা জানবেন। আর একটা কথা, আজ থেকে আপনি থেকে আমরা কি তুমিতে আসতে পারি? আপনার কোনো সমস্যা না হলে বলা যায়। তাহলে এখন থেকে তুমি করে বলবো। তাহলে চলো এবার। সবসময়ের মতো আকাশের হাতের ফিঙ্গারের সাহায্যেই দরজা খুলে যায়, আর এরা ভিতরে চলে যায়। এরা ভিতরে ঢুকে যাওয়ার পর আকাশ ভিতরে গিয়ে বসে। আকাশ ড্রাইভ করছে, আর এরা নিজের ডক্টরের পোশাক খুলে পিছনের সিটে গিয়ে রাখলো। তখন আকাশ এরার দিকে তাকাতে গিয়ে হাতে থাকা ঘড়িটা দেখলো। এরা, তোমার হাতের ঘড়িটা তো অনেক সুন্দর, কই থেকে কিনলে এমন ঘড়ি? আকাশের কথা শুনে এরা কিছুই বলছে না, কেননা এরার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। কিন্তু তবু যে কোনো একটা কিছু উত্তর দিতেই হবে, নয়তো আকাশ অন্য কিছু মনে করতে পারে। আমি যখন বাইরে গিয়েছিলাম তখন এটা কিনেছি, অনেক সুন্দর তাই না ঘড়িটা? হ্যাঁ, অনেক সুন্দর। লেডিস ঘড়ি না হলে আমি তোমার থেকে একদিনের জন্য হলেও ঘড়িটা নিয়ে হাতে পড়তাম। আগে যেখানে থাকতাম এখন ওই জায়গায় চলো, আর বাবা মাকে নিয়ে আমরা 4 জন ওই বাসায় যাব। আকাশও তাই করলো, আগের ঠিকানায় গেল। তারপর ওখান থেকে ইরার বাবা মাকে সাথে করে ইরার দেওয়া নতুন ঠিকানায় এলো। গাড়ি থেকে সবাই নামলো। ইরার বাবা মা ওনারা ভিতরে চলে গেল, আর ইরা আকাশের সাথে দাঁড়িয়ে কথা বলছে। বাড়িটা এমন কেন? কি রকম? অন্য সব বাড়ি থেকে একদম আলাদা, কেমন যেন অদ্ভুত রকমের বাড়ির মতো লাগছে। তাই বলো, এখন ভেতরে চলো। আজকে না, অন্য একদিন। কি বলছো? প্রথম আমার বাড়িতে আসছো আর না খেয়ে চলে যাবে নাকি? সবে মাত্র বাড়িতে উঠেছো, আগে সবকিছু রেডি করো, তারপর না হয় এসে খেয়ে যাব। তা এরপর কি তা ভেবে দেখেছো কি? জানি না, দেখি কি করতে পারি। আর তুমি কি করবে? আব্বুর বিজনেস সামলাবো, আর মাঝে মাঝে কোনো গরিব লোকেদের অপারেশন করব ফ্রিতে। এটা অনেক ভালো কাজের মধ্যে পড়ে। আমিও দেখি খুঁজে খুঁজে কোনো কাজ করতে পারি কিনা।
আর কোনো সমস্যা হলে তোমাকে জানাবো। তাহলে আজকে আসি। এদিকে আকাশ ওখান থেকে নিজের বাড়িতে চলে আসে। অন্যদিকে ইরা নতুন বাসায় এসে উঠেছে, আর এখানে একটা সিক্রেট রুম আছে যেখানে বসে ইরা ওর মিশন সম্পর্কে জানতে পারবে। এইদিকে আকাশ ওর বাবার সাথে কোম্পানি চালাতে ব্যস্ত হয়ে পড়ে, আর অন্যদিকে ইরার জন্য একটা মিশন চলে আসে। আর মিশনটা খুবই সিম্পল। এই মিশনটা হচ্ছে, না থাক এখন বলে সমস্যা হবে, তাই আপনারা গল্প পড়ার মধ্য দিয়েই মিশন সম্পর্কে সবটা জানতে পারবেন। ইরা আর আকাশের 3 দিন হলো তেমন কোনো কথা হয় না, কারণ ইরাও ব্যস্ত আছে আর সাথে আকাশও। সেই জন্য ইরা আকাশকে কল দেয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। এতদিন কোনো খোঁজ খবর নেই। আমি একটু ব্যস্ত, আব্বুর সাথে কোম্পানি চালাচ্ছি। তুমি কি করছো? আমি একটু কাজে বাইরে যাব, আর কবে আসবো তা ঠিক জানি না, আর কালকেই যাব ওই কাজে। তাই আজকে কল দিয়ে তোমাকে জানানো। আমার যদি সম্ভব হয় তাহলে তোমাকে কল দিব। ঠিক আছে যাও। আর আমিও কয়েকদিনের জন্য এক জায়গায় যাব, দেখি কবে আসতে পারবো। তাহলে দুজনেই ব্যস্ত থাকবো। তাহলে এখন রাখি। এইদিকে দুইজনে কল কেটে দেয়। ইরা পরের দিন রেডি হয়ে ওর বাবা মাকে বলে বাসা থেকে বের হবে, তার আগেই ওর বাবা মাকে সবটা বুঝিয়ে দেয়। আর ইরা ওইখান থেকে চলে আসে ওদের এজেন্সিতে। কেউ সন্দেহ করেনি তো? না। আর আমাকে কি করতে হবে? এই ফাইলটা আজকে দিনে পড়ে শেষ করবে, আর এই ফাইলের ওপর ভিত্তি করে তোমাকে মিশন কমপ্লিট করতে হবে। কিন্তু আমি একা কি করে করব? তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু ওদের দলে যোগ দেবে, আর ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের ঘড়ির মাধ্যমে জানাবে তা। কিন্তু ওরা তো আমার এই ঘড়িটা দেখে ফেলবে, খুলতে বললে। আর তাহলে? তুমি ঘড়ির এই যে বাটনটা চাপ দিলেই ঘড়িটা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, তা তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। এতে করে তোমাকে আর কেউ সন্দেহ করতে পারবে না। আর তুমি বিপদে পড়লে আমরা এই ঘড়ির সাহায্যে তোমাকে খুঁজে বের করব, আর এই ঘড়ির সাহায্যে তুমি নিজের আত্মরক্ষাও করতে পারবে। তাহলে তুমি ফাইলটা গিয়ে পড়ো, তাহলে বাকিটা বুঝতে পারবে। এইদিকে ইরা ফাইলটা নিয়ে একটা রুমে চলে গেল, আর ওখানে গিয়ে ফাইলটা দেখতে লাগলো। ফাইলটা পড়ে ইরা নিজের মিশন সম্পর্কে সবটা বুঝতে পারল। পরের দিন ইরা নিজের ছদ্মবেশ ধারণ করে বেরিয়ে পড়ে। আর এই মিশনের জন্য ইরাকে সিলেক্ট করার কারণ হচ্ছে এই মিশনে একজন ডক্টরের প্রয়োজন ছিল, সেই জন্য ইরাকে সিলেক্ট করা হয়েছে। সেই জন্য ইরা নিজের মিশন শেষ করতে বেরিয়ে যায়। এইদিকে আকাশ নিজের কাজ করতে ব্যস্ত। এইভাবে 7 দিন কেটে যায়। ইরাও একটা গ্যাংয়ে ঢুকে যায়, ওখানে নিজের কাজ করতে থাকে, আর এজেন্সিতে সব ইনফরমেশন দিতে থাকে। আর কিছু ইনফরমেশন পেলে এজেন্সি থেকে ওদের প্রেসিডেন্টকে খবর পাঠানো হয় আসার জন্য, আর সব এজেন্টকে একটা রুমে ডাকা হয়। আমি প্রেসিডেন্টকে খবর পাঠিয়ে দিয়েছি, উনি যে কোনো সময় চলে আসবে। তাই আমরা যে ইনফরমেশন পেয়েছি তার উপর ভিত্তি করে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবে। এতে সকল এজেন্ট সম্মতি জানালো। বিকালে ওদের প্রেসিডেন্ট চলে এসেছে। এত আর্জেন্ট খবর, কোনো সমস্যা? আমরা একটা খবর পেয়েছি, ওখানে নাকি ছোট ছেলে মেয়েদের অঙ্গ বিক্রি করা হয়, আর আমাদের ওখানে এজেন্ট পাঠাতে হবে। তার প্রয়োজন হবে না। কিন্তু প্রেসিডেন্টের দিকে তাকিয়ে শাহিনা ভয় পেয়ে যায়, আর কিছু বলে না। ওখানে একজন ডক্টর পাঠিয়েছো? তোমরা তাও ওকে ভালো করে কোনো ট্রেনিং না দিয়ে যদি ও ধরা পড়ে তাহলে কি হবে ভেবে দেখেছো? প্রেসিডেন্ট, আমরা শুধু ওখানের পরিস্থিতি জানানোর কথা বলেছি, আর ওখানে সব কিছু জানা হয়ে গেলে ওকে ফিরে আসতে বলবো, আর আমরা এজেন্ট পাঠিয়ে বাকি কাজটুকু করব। এই মিশন ছাড়া আর কোনো কাজ আছে এখানে? না প্রেসিডেন্ট। তাহলে এই সামান্য একটা বিষয়ের জন্য আমাকে এখানে ডেকেছো? এটা তো ফোনেও বলা যেত। থাক ওইসব কথা, এখন এটা বলো, ওই দিনের পর থেকে
আর আমাদের সার্ভারে কোনো আক্রমণ হয়েছে কি? না, আর তেমন কিছু হয়নি। আর একটা কথা, ওই মেয়েটাকে যে করেই হোক ওখান থেকে চলে আসতে বলো। আর আমাদের সাথে 3 জন এজেন্ট দাও, আমি ওদের নিয়ে ওই মিশনে যাব। এখনো তো সব ইনফরমেশন পেলাম না। জাস্ট শাট আপ, আমি যা বলছি তাই করুন। শাহিনা সার্ভার রুমে গিয়ে ইরাকে ইনফর্ম করে ওখান থেকে যেন চলে আসে, কারণ মিশন এখানেই শেষ। ইরা মেসেজ পেয়ে ওই জায়গা থেকে কোনো রকমে পালিয়ে আসে। আর এইদিকে প্রেসিডেন্ট 4-5 জন এজেন্টকে নিয়ে বেরিয়ে পড়ে ওই লোকেশনে। এইদিকে শাহিনা ইরার লোকেশন চেক করতে থাকে, ইরা কোনো সমস্যায় পড়েছিল কিনা। কিন্তু ইরা অনেক সহজেই ওখান থেকে বের হয়ে নদীর পথ ধরে চলে আসে শহরে। আর বাকি পথটা ওদের এজেন্সির লোক ওখানে গিয়ে ইরাকে নিয়ে চলে যায়। এদিকে প্রেসিডেন্ট এজেন্ট নিয়ে ওই জায়গায় থেকে কিছু দূরে গিয়ে নামে। সবার কাছে সব যন্ত্রপাতি আছে, সাথে সব কেমিক্যাল। বেশি সমস্যা হলে পাশের এজেন্ট থেকে সাহায্য চাইবে। আর ওখানে কাউকে বাঁচিয়ে রাখার দরকার নেই, শুধু ওখানে যে প্রধান তাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে ওখানে আর কোনো গুপ্ত কিছু আছে কি না সব জানা যাবে। সো লেটস গো। ওরা একে একে ভিতরে ঢুকছে আর এক একজন করে সবাইকে মারছে। ওখানে প্রায় 40 জন লোককে ওরা মেরে ফেলে। আর 30 জন ছেলে মেয়েদের প্রায় জীবিত অবস্থায়, সাথে কিছু ডক্টরকে যারা এদের শরীর থেকে অঙ্গগুলো বের করে নেয় তাদেরকে পায়। সব ডক্টরকে একটা রুমে আটকে রাখা হয়, সাথে সব বাচ্চাদের আরেকটা রুমে। এবার ওরা অন্যদিকে যাচ্ছে আর অনেক ধরনের গোপন দরজা পায়। সব দরজা ভেঙে ওরা ভিতরে ঢোকে আর অনেক বডি দেখতে পায়, কেননা অঙ্গ বের করে ওদের এখানে রাখা হয় যাতে পচে না যায়। তোরা ডক্টর আর বাচ্চাদের নিয়ে এখান থেকে বের হয়ে যাও, বাকিটা আমি সামলে নেব। কিন্তু প্রেসিডেন্ট। কোনো কিন্তু নয়, ওদের সবাইকে নিয়ে হেলিকপ্টারে যাও। আর হ্যাঁ, বাচ্চাদের দেখাশোনা করবে। আর এই ডক্টরদের থেকে কথা বের করে বাকিটা আমি এসে বলবো। তাই তোমরা 4 জন ওদের নিয়ে চলে যাও। না প্রেসিডেন্ট, আমরা আপনাকে একা ফেলে কোথাও যেতে পারবো না। এটা আমার আদেশ। আপনার আদেশ চিরধার্য। 4 জন এজেন্ট ওই বাচ্চাদের আর ডক্টরদের নিয়ে বিমানে ওঠে আর ওদের নিয়ে একটা সিক্রেট ডেসে চলে আসে। বাচ্চাদের খাবার দিতে থাকে আর ডক্টরদের বেঁধে রাখে। অন্যদিকে প্রেসিডেন্ট একে নিজের সবগুলো রুম ভালো করে দেখতে থাকে, কিন্তু এখানে কোনো রকমে কিছুই দেখতে পাচ্ছে না, এমনকি ওদের বসকেও খুঁজে পাচ্ছে না। সেই জন্য একে আরো গভীরে যেতে থাকে। গভীরে একটা টানেল দেখতে পায়, সেই জন্য ওই টানেলে গিয়ে ভিতরে ঢুকতে থাকে। ভিতরে গিয়ে একে অনেক আশ্চর্য হয়ে গেল, কারণ এখানে অনেক মেয়েকে দেখতে পেল, তাও একটা লোকের সাথে একই বিছানায়। সেই জন্য একে নিজের চোখের সামনে একটা হলোগ্রাম কানেক্ট করলো। এতে করে মানুষের অস্তিত্ব বোঝা যাবে, এর বেশি কিছু না। কারণ একে ওইভাবে ওই মেয়েগুলোকে দেখার কোনো ইচ্ছা নেই, সেই জন্য হলোগ্রাম কানেক্ট করলো। এরপর ওই রুমের ভিতর ঢুকে গেল। ওইখানে গিয়ে ওই লোকটার হাতে ম্যাগনেট পরিয়ে দিল। আপনারা ভয় পাবেন না, আমি একে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমি কিছু দেখিনি, তাই আপনারা নিজেদেরকে ঠিক করে বাইরে আসেন। আমি অপেক্ষা করতেছি, অনেক তাড়াতাড়ি আসবেন, সময় নেই। এইদিকে একে ওই লোকটাকে নিয়ে বাইরে চলে আসে আর অন্যদিকে মেয়েগুলো মোটামুটি 10 মিনিটের মধ্যেই চলে আসে। আপনাদের কোনো ভয় নেই, এটা বলুন, আর কেউ আছে কি না এখানে? এইদিকে মেয়েগুলো কিছু বলছে না, কারণ ওদের দেখে অনেক অসহায় মনে হয়, সেজন্য আর কিছু জিজ্ঞেস করে না। বুঝতে পারছি, আপনারা এই লোকটাকে পাহারা দিন আর আমি ভেতরে যাচ্ছি। আর এই রিমোটটা 2 মিনিট পর চাপ দেবেন, তাতে আপনাদের সামনে একটা হেলিকপ্টার আসবে, ওটাতে উঠে পড়বেন আর রিমোট ওদের দেখাবেন। একের কথায় মেয়েগুলো মাথা নাড়ালো। এদিকে একে আবারও ভিতরে চলে গেল। অন্যদিকে একে যাওয়ার পরই ওরা রিমোটের বোতামে চাপ দেয় আর 5 মিনিটের মধ্যেই একটা হেলিকপ্টার আসে আর ওরা ওর রিমোট এজেন্টকে দেখালো।
এজেন্ট মেয়েগুলো আর ওই লোকটাকে হেলিকপ্টারে উঠায়, আর লোকটার হাতে পায়ে ম্যাগনেট থাকার কারণে এজেন্ট বুঝতে পারে এই অপরাধী, তাই ওদেরকে হেলিকপ্টারে উঠিয়ে যেতে থাকে আর ওই মেয়েগুলোকে প্রশ্ন করে। আচ্ছা, আমাদেরকে যে এই রিপোর্ট দিয়েছে উনি কোথায়? মেয়েগুলো ইশারায় ওই বিল্ডিংটা দেখালো, কিন্তু এজেন্টরা এই দিকে চলে এসেছে প্রায় ওদের গুপ্ত আস্তানায়। সবগুলো মেয়েকে বের করা হয়, আর সাথে ওই লোকটাকেও। এজেন্ট প্রেসিডেন্ট কোথায়? উনি তো এদের বের করে দিয়ে আবার ওই বিল্ডিংয়ে ঢুকে গিয়েছে। ও নো, প্রেসিডেন্টের লোকেশন অফ কেন হয়ে গেছে? তোমরা এতটা ইউজলেস কি করে হলে? প্রেসিডেন্টকে একা ওখানে রেখে কেন এলে? প্রেসিডেন্ট আমাদের জন্য কোনো মেসেজ রেখে যায়নি। তাই বলে তোমরা ওনার জন্য অপেক্ষা করতে পারলে না? আমরা এখনই যাচ্ছি ওনাকে খুঁজতে। তাড়াতাড়ি যাবে, আর ওনাকে সাথে করে না ফিরিয়ে আনতে পারলে এখানে আর আসবে না। ঠিক আছে, আমরা ওনাকে সাথে করেই ফিরব। কথাটা বলে 10 জন এজেন্ট ওই বিল্ডিংয়ে চলে যায়। ওখানে সবগুলো এজেন্ট এক একজন এক একটা জায়গা দেখতে থাকে। এইভাবে 30 মিনিট পর হঠাৎ করে প্রেসিডেন্টকে দেখতে পায় একটা রুমের মধ্যে আটকা পড়ে আছে, আর রুমের সামনে লেজার লাইট, যার জন্য প্রেসিডেন্ট একে বের হতে পারছে না। তোমরা এই লেজার লাইটকে যে করে হোক ডিস্ট্রয় করো, নয়তো এখান থেকে বের হতে পারবো না। প্রেসিডেন্ট, একে আপনি চিন্তা করবেন না, আমরা এখনই এটাকে নষ্ট করার ব্যবস্থা করতেছি। কথাটা বলে এজেন্টরা কয়েকজন মেশিন আনতে বিমানের কাছে যায়, আর কিছু এজেন্ট ওখানেই থেকে যায়। ওরা মেশিন দিয়েও অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না, কারণ লেজারের স্পর্শে যাই আসছে তাই ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জন্য ওদের নতুন কিছু ভাবতে হবে। তোমরা এটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল রুম খুঁজে বের করো। প্রেসিডেন্ট, আমরা এখানে অনেক খুঁজেও কোনো কন্ট্রোল রুম পাইনি। তাহলে বোম দিয়ে এটাকে নষ্ট করে দাও। তাহলে প্রেসিডেন্ট আপনি একটু সরে দাঁড়ান, আমরা ব্যবস্থা করতেছি। প্রেসিডেন্ট সরে দাঁড়ালে ওরা বোম দিয়ে লেজার লাইটের মেশিনগুলো নষ্ট করে দেয়, আর এতে ওদের প্রেসিডেন্ট ওই রুম থেকে বের হয়ে আসতে পারে। আর ওরা প্রেসিডেন্টকে নিয়ে বিমানে ওঠে আর ওই জায়গায় মিসাইল ব্লাস্ট করে, যাতে এখানে আর কোনো ক্রাইম না করতে পারে। অন্যদিকে এরা ওই জায়গা থেকে ওদের অফিসে চলে আসে। অফিসে ঢুকে শাহিনাকে খুঁজতে থাকে। তখন একজন এজেন্ট বলে যে উনি ব্যস্ত আছেন, আর ওই রুমে আমরা ইচ্ছে হলে ওখানে যেতে পারেন। সেই জন্য এরা দেরি না করে ওই রুমে চলে যায়, আর ওখানে গিয়ে দেখে অনেক ডক্টর ওখানে, আর ওদের সাথে কিছু ছেলে মেয়েও আছে। আর সবচেয়ে বড় কথা, এরা ওই ডক্টরদের চিনে, আর ডক্টরগুলো এরাকে চিনতে পারেনি মুখে মাস্ক পরার কারণে। শাহিমা ম্যাম, ওরা এত তাড়াতাড়ি এখানে কি করে এলো? আর ওরা তো ওখানে ছিল। ওরা সবাই ওখানে ছিল। আর একটা কথা হচ্ছে, তোমাকে ওখান থেকে ফোন করার পরই এই মিশনটা শুরু হয়। আর আমাদের প্রেসিডেন্ট বলেছিল তোমাকে ওখান থেকে চলে আসার জন্য, আর উনি নিজে এজেন্ট নিয়ে ওখানে চলে যায় সবাইকে উদ্ধার করার জন্য। কি বলছেন? এখনো মিশনে গেলাম 10 দিনও হলো না, আর আমাকে চলে আসতে হলো? আসলে তোমাকে সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হয়নি তো, তাই তোমাকে এখন মিশনে খুব কমই পাঠাতে হবে। তাহলে আমি এখন কি করব? তুমি এখন নিজের বাড়িতে যাও। আর এমনিতে 15 দিন হয়েছে বাড়ি থেকে এসেছো, তাই তোমার বাড়িতে যাওয়া উচিত। আর পারলে কোনো হসপিটালে ঢুকে যেও, যাতে করে ওই হসপিটালে কি হচ্ছে না হচ্ছে তা বুঝতে পারো বা দেখতে পারো। তাহলে আমি তাই করব। কিন্তু একটা কথা, আমি যদি এই বিষয়ে কাউকে কিছু বলে দিই, বা হয়তো এভাবে মাঝে মাঝে আমাকে এমন মিশনে যেতে হবে, তখন কি করব? তোমার চাকরির ব্যাপারে কাউকে কিছু জানানো যাবে না। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? না, আসলে আমার যদি কখনো বিয়ে হয়ে যায় তখনই চাকরি কিভাবে করব তাই ভাবছি। আর নিজের হাজবেন্ডকে তো সবসময় মিথ্যা বলতে পারবো না। তুমি ইচ্ছে হলে বিয়ের পর সমস্যা মনে করলে ছেড়ে দিতে পারো, কিন্তু আমাদের কথা বাইরে কাউকে বললে এতে তোমার জীবন সমস্যায় পড়তে পারে, সাথে আমাদের। তাই বাকিটা ভেবে দেখবে।
আচ্ছা, প্রেসিডেন্ট কখন আসবে? তাহলে ওনার সাথে একটু দেখা করে যেতাম। উনি মিশনে গিয়েছে, কখন আসবে তা জানি না, তাই ওনার জন্য অপেক্ষা না করে তুমি যাও। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ইরা নিজের সব কিছু গুছিয়ে নেয় আর ওখান থেকে বের হয়ে যায়। আর ইরা যাওয়ার কিছুক্ষণ পর প্রেসিডেন্ট আসে ওখানে। প্রেসিডেন্ট, আপনি এসেছেন, অনেক চিন্তা হচ্ছিল আপনার জন্য। ওদের সবাইকে কোথায় রেখেছো? আমাদের স্পেশাল জেলের ভেতরে। চলো ওখানে। প্রেসিডেন্ট ওখানে গিয়ে সবাইকে দেখতে থাকে। এই মেয়েগুলোকে পুলিশের কাছে দেবে আর বলবে এদের যত দ্রুত যেন ওদের পরিবারের কাছে পৌঁছে দেয়। আর এই ডক্টরদের ইচ্ছে মতো মারো আর ওদের মুখ থেকে কথা বের করো। আর ওদের লিডার একেও মারতে থাকো যতক্ষণ পর্যন্ত না মুখ খোলে। এরপর ওদের থেকে যা বের করতে পারো তার ডিটেল আমাকে দেবে। তাই হবে প্রেসিডেন্ট, আমরা এদের পুলিশের কাছে তুলে দিব। আর হ্যাঁ, ওদের কিছু ডোজ দেবে যাতে করে এখানে ওদের সাথে কি হয়েছে তা এরা ভুলে যায়। এক কথায় ওদের স্মৃতি থেকে 4-5 ঘন্টার স্মৃতি যেন মুছে যায়। আর ওদের জ্ঞান ফেরার আগে পুলিশের কাছে দিয়ে আসবে, বাকিটা ওরাই করবে। তাই হবে প্রেসিডেন্ট। কথাগুলো বলে প্রেসিডেন্ট বের হয়ে চলে আসে। আর অন্যদিকে শাহিনা ওদের সবাইকে ইঞ্জেকশন দিয়ে ডোজ দিয়ে দেয়। যাকে এই ডোজটা দিয়ে দেয় সেই জ্ঞান হারায়। এইভাবে সবাইকে ডোজ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর এই ডোজটা নিলে একটা মানুষের সাথে 8 ঘন্টার আগে কি হয়েছিল তা সব ভুলে যাবে। এতে ওদের ব্যাপারে কেউ আর কিছু জানবে না আর কাউকে কিছু বলতেও পারবে না। ডোজ দেওয়ার পর ওদের পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। এইদিকে ইরা ওর বাড়িতে চলে এসেছে। কেমন আছো তোমরা? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আর মা, আমি ফ্রেশ হতে গেলাম, তুমি খাবার রেডি করো। অন্যদিকে আকাশুর আব্বুর অফিসে বসে আছে আর অপেক্ষা করছে কখন ইরা ওকে কল দেবে। ইরা ফ্রেশ হয়ে আকাশকে কল দেয় আর ওরা অনেকক্ষণ কথা বলে কল কেটে দিয়ে ইরা খাবার খেতে চলে যায়। এদিকে টেবিলের কাছে পৌঁছে যায় কোনো এক বাহিনী টেবিলের আস্তানায় হামলা চালিয়েছে। ওখান থেকে সবাইকে নিয়ে গেছে আর ওখানে থাকা মেয়েগুলোকেও পুলিশের হাতে তুলে দিয়েছে। খবরটা দেখে টেবিল সাথে থাকা লোকটাকে মেরে ফেলে। তার এত বড় সাহস হলো আমার আস্তানায় হামলা করে, তাও এত সিক্রেট একটা জায়গায়। আজ পর্যন্ত কেউ ওই জায়গা সম্পর্কে জানতেই পারেনি, তাহলে এখন কিভাবে খুঁজে ফেললো? আচ্ছা, ওই আস্তানায় কি নতুন করে কাউকে, ওই মেয়েগুলোর মধ্যে কেউ গুপ্তচর নেই তো? বস, হতে পারে, কিন্তু এখন তাহলে করব কি? ওরা তো ওই আস্তানা ধ্বংস করে দিয়েছে, আর এখন তো ওখানে কিছু করা সম্ভব না। এখন শুধু ভয় হচ্ছে, ওরা কেউ যদি মুখ খুলে দেয় তাহলে কি হবে? বস, সবচেয়ে ভালো হবে ওদের মেরে ফেলেন। তাই করতে হবে, আমার মেশিনটা নিয়ে আয়। এইদিকে রবিন মেশিন আনতে চায়। ওইদিকে এজেন্টরা ওদের অনেক রকমের কষ্ট দিতে থাকে, কিন্তু এরপরেও ওরা মুখ খুলছে না। এদিকে রবিন মেশিন আনলে জেফিল ওই মেশিনের সাহায্যে ওই আন্ডারগ্রাউন্ডকে কাজ করতে থাকা সবাইকে ইলেকট্রিক শর্টের মাধ্যমে মেরে ফেলে। কিন্তু এতে ইরা বেঁচে যায়, কারণ ইরার শরীরে এখনো সেই ম্যাগনেটটা লাগানো হয়নি। তার জন্য ইরা বেঁচে যায়। আর অন্যদিকে বাকি ডক্টর আর ওই লোকগুলো মরে যাওয়াতে এজেন্টরা একটু নার্ভাস হয়ে যায়, কারণ ওরা সবাই হঠাৎ করে মরে গেল সেই জন্য। তাই ওখানে শাহিনা ওদের এজেন্সির ডক্টরদের আসতে বলে আর ওদের পরীক্ষা করতে বলে কি কারণে ওরা সবাই একসাথে মারা গেল। প্রেসিডেন্ট, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কি জন্য কল করেছো? প্রেসিডেন্ট, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওরা কি মুখ খোলেনি? হয়েছে কি? এটা কিভাবে সম্ভব? সবাই একসাথে কি করে মারা যেতে পারে? তাড়াতাড়ি মেডিকেল টিমকে বলো এর কারণ খুঁজে বের করতে। আর আমি ব্যস্ত আছি, তোমরা এর রহস্য তাড়াতাড়ি জানার চেষ্টা করো আর একটা ফাইল তৈরি করো। আমি ফ্রি হয়ে কন্ট্যাক্ট করব। ঠিক আছে প্রেসিডেন্ট, আমি অলরেডি এই কাজে লাগিয়ে গেছি আর খুব শীঘ্রই তা জানতে পারবো। এদিকে মেডিকেল টিম ওদের কাজ করতে থাকে। ওরা 7 জন ডক্টর
ওই 7 জন ডক্টরকে চেক করতে থাকে। ওরা 1 ঘন্টা ধরে ওদের বডি চেক করতে থাকে, আর চেক করে ওরা অনেক কিছু জানতে পারে। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রতিজন ডক্টরের ঘাড়ে একটি করে চিপ লাগানো, যা ওদের মাথার সাথে কানেক্ট করা। আর এই চিপ ঘাড় থেকে বের করে পরীক্ষা করার পর জানতে পারে এটাতে ইলেকট্রিক শক দেওয়ার মতো ক্ষমতা এই চিপের মধ্যে আছে। এই চিপটা সরাসরি মাথায় কানেক্ট থাকার কারণে শক লাগার কারণে ওরা সবাই মরে যায়। এই জন্য ওদের মৃত্যু এই চিপটার জন্যই হয়েছে। এই নিয়ে ফাইল তৈরি করে তা অফিসে জমা দেওয়া হয়। এরা, তুমি কোথায় আছো এখন? আমি তো এখন বাসায় আছি। কেন, কোনো প্রয়োজন ছিল কি? একটা কাজে তোমার হেল্প লাগবে। কোথায় আসতে হবে বলো, আমি আসতেছি। কি জন্য ডেকেছো, আর তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমাকে যে জন্য ডেকেছি, একটা বাচ্চার অপারেশন করতে হবে। তা নয় বুঝলাম, কিন্তু তুমি তো করতে পারো। আমি কি সব অপারেশন করতে পারি নাকি? হ্যাঁ তাই তো, একজন ডক্টর তো সব অপারেশন করতে পারে না। আচ্ছা চলো। আকাশ ইরাকে নিয়ে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে এরা সবগুলো টেস্ট দেখতে থাকে। তখন এরা খেয়াল করে এর আগেও এই বাচ্চাটার অপারেশন হয়েছে। আকাশ দেখো, এই বাচ্চাটার তো আগেও অপারেশন হয়েছে। কথাটা শুনে আকাশ তো চমকে যায়। কি বলছো? এই ছোট একটা বাচ্চার অপারেশন হয়েছে আগেও? হ্যাঁ, ওর পেটে দেখো কাটা আর সেলাই করা। আচ্ছা, এই বাচ্চার বাবা মা কোথায়? এই বাচ্চা অনাথ। ওকে আমি 10 দিন আগে রাস্তায় পেয়ে এখানে ভর্তি করাই, কিন্তু তখন তো ওর পেটে কাটা দাগ ছিল না। তাহলে এখন কি করে আসলো? তার মানে হসপিটালের মধ্যে কেউ এই বাচ্চাটার অঙ্গ চুরি করে নিয়ে গিয়েছে? কি বলছো এসব তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজকাল এগুলো অনেক কমন। এই তো কয়েকদিন আগেও আমি ওদের সাথে থেকে কি? ওদের সাথে কিছু না। আর এইসব কিছু তো এখন টিভিতে অনেক দেখানো হয়। আর তুমি তো জানোই মানুষের অঙ্গের কত দাম। আর অনেক চক্র আছে যারা এইগুলো বিক্রি করে থাকে। আমাদের ওদের খুঁজে বের করতে হবে। কিন্তু এরা, এই সব কিছু তো পুলিশের কাজ। আমরা কেন করব বলতে পারবো? যারাই হোক, এখন একটা উপায় আছে এই মেয়েটিকে বাঁচানোর। তাহলে এই শরীরের কম করে একটা কিডনি লাগাতে হবে, নয়তো একে বাঁচানো যাবে না। আমি তো এই হসপিটালের লোকেদের এখনই পুলিশে দেবো। তা পরেও করতে পারবে। এখন এটা বলো, তুমি একে 10 দিন হলো এখানে রেখে গিয়েছো, তাহলে এর সেলাই দেখে তো তা মনে হচ্ছে না। ঠিক তাই, সেলাই শুকাতে তো অনেকটা সময় লাগার কথা। কি ভাবছো? আমাদের দেশে তো অনেক রকমের মেডিসিন থাকে যেগুলো মানুষের শরীরে সেলাই বা ক্ষত তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে। হ্যাঁ, কিন্তু ওইসব মেডিসিন তো কোনো হসপিটালে পাওয়া যায় না, শুধুমাত্র। তাহলে কোথায় পাওয়া যায় বলো ইরা, বলো। পরে বলছি। এখন আমাদের কোনো একটা হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে কিডনি জোগাড় করে এই মেয়েটিকে বাঁচাতে হবে। ঠিক তাই, তুমি তাহলে এই ফাইল দাও, আমি অন্য হসপিটাল থেকে রিপোর্টগুলো দেখিয়ে কিডনি ব্যবস্থা করি, আর তুমি একে দেখে রাখো। এরা আকাশকে ফাইল দিলে আকাশ ফাইল নিয়ে বেরিয়ে আসে। বিভিন্ন হসপিটালে যায় কিন্তু পায় না। তখন একজন ওয়ার্ড বয়ের মাধ্যমে একটা লিঙ্ক পায়, তাও চোরাকার বাড়ি। এতে আকাশের আর বুঝতে বাকি রইল না যে এই ওয়ার্ড বয় কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই তো আছে। কিন্তু আকাশ এখন ওইসব বিষয় নিয়ে না ভেবে ওই ওয়ার্ড বয়ের মাধ্যমে কিডনি জোগাড় করে। এইদিকে এরা নিজের ফোন থেকে ওর এজেন্সিতে কল করে। আমি এজেন্ট 100 বলছি। ইরা, হ্যাঁ বলো, কোনো সমস্যা? আচ্ছা, আমরা যে কেমিক্যালগুলো ইউজ করি সেসব কেমিক্যাল বাইরের হসপিটালে কি করে পাওয়া যায়? কি বলছো? আর কোন কেমিক্যাল? এই যে শরীরে আঘাত লাগলে বা কেটে গেলে যে কেমিক্যাল লাগালে ওই জায়গায় তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওই কেমিক্যালের কথা বলছি। কিন্তু তা কি করে সম্ভব বাইরে যাওয়ার? আমরা মিশন শেষে সবার থেকে ওই কেমিক্যালগুলো নিয়ে রেখে দিই। তাহলে ওইগুলোর খোঁজ তুমি কেন খুঁজতেছো? তাহলে শুনুন, এরপর আমি সবগুলো ঘটনা শাহিনাকে জানাই, আর শাহিনা তা শুনে চমকে ওঠে। এটা কি করে সম্ভব? আচ্ছা, তুমি যেখানে আছো ওখানে নজর রাখো। আমি এখান থেকে 2-3 জন এজেন্ট পাঠিয়ে দিচ্ছি। তা করা যাবে না, আমার সাথে আমার ফ্রেন্ড আছে, ও দেখলে সবটা বুঝে যাবে। চিন্তা করো না, ওদের তুমি নিজেও চিনতে পারবে না।
ওই কেমিক্যাল কি করে ওদের কাছে গেল তা ওরা খোঁজ নেবে। তাহলে তাড়াতাড়ি করেন, আমি রাখছি এখন। অপারেশন শেষ আর ছেলেটাকে কেবিনে নিয়ে যাওয়া হবে। আর একটা কথা, চলো এবার গিয়ে খুঁজতে থাকি এই রহস্য। আমরা কেন যাব? পুলিশের কাছে যাই, ওরা ব্যাপারটা দেখবে। তুমি চলো না। আর কোন ডক্টর দেখেছিল তখন এই ছেলেটাকে? আমাকে ওনার কাছে নিয়ে চলো। ইরা কথাটা বলে আকাশের হাত ধরে নিয়ে যেতে লাগলো ডক্টরের চেম্বারের দিকে। ওখানে গিয়ে দেখে ডক্টর নেই। অনেক খোঁজাখুঁজির পরও ডক্টরকে পেল না ওরা। সেই জন্য ইরা ভাবতে থাকে, আচ্ছা ওই ডক্টরকে ওরা নিয়ে যায়নি তো? কে নিয়ে গিয়েছে? কই, কেউ না তো। কিন্তু তুমি এত তাড়াতাড়ি কিডনি কি করে পেলে? আর বলো না, একজন ওয়ার্ড বয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। ওকে বলাতে ও কই থেকে যেন নিয়ে এসেছে, তা আমি নিজেও জানি না। আচ্ছা, ওই লোকটা কোনো চক্রের সাথে জড়িত নয় তো? হওয়াটা স্বাভাবিক, কারণ ডক্টর যেখানে না করে দিয়েছে সেখানে ওয়ার্ড বয় তা ম্যানেজ করে দিল। তার মানে ওই ওয়ার্ড বয় এর সাথে যুক্ত। আচ্ছা তুমি তাহলে যাও বাসায়, আমিও বাসায় যাব। কিন্তু ওই ছেলেটা? ও এখন ঠিক আছে। আর নয়তো ওই ছেলেটাকে আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই, এখানে রাখাটা সেফ হইবে না। তাহলে তুমি যাও, আমি একে অন্য একটা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিচ্ছি। এদিকে ইরা চলে আসে। ওর গুপ্ত অফিসে এসে শাহিনার সাথে দেখা করে। শাহিনা ম্যাম, কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, এই লোকটাই এর কিডনি বের করে অন্য কাউকে বিক্রি করে দিয়েছে, কিন্তু কাকে বিক্রি করেছে তা তো এই স্বীকার করছে না। তাহলে এখন উপায় কি? তুমি হয়তো ভুলে গেছো মানুষের থেকে কথা আদায় করতে আমাদের কয়েক মিনিটের ব্যাপার। তাহলে করছেন না কেন? কারণ এর চেয়ে বেশি টর্চার করলে মরে যেতে পারে। বুঝলাম, কিন্তু আরেকটা কথা, আমাদের দেশে বিভিন্ন হসপিটাল থেকে কিন্তু চোরাইভাবে মানুষের অঙ্গ বিক্রি করে ফেলছে। আর আমার মনে হচ্ছে এরা কোনো একটা গ্রুপের সাথে জড়িত, যারা অঙ্গ চুরি করছে আর তা বিভিন্নভাবে বিক্রি করছে। পুলিশকে ওরা হাত করে নিয়েছে, নয়তো এভাবে কখনো সম্ভব না। পুলিশ জানবে না এরকমভাবে ওরা হসপিটাল চালায় কিভাবে। ম্যাম তাহলে আমি আসি, কিন্তু প্রেসিডেন্ট স্যার কি এসেছেন? প্রেসিডেন্ট কখন আসে তা কেউ জানে না, কিন্তু যাওয়ার সময় বলে যায়। আর ওই ডক্টরদের মরার কারণ রিপোর্টটা স্যারকে পাঠিয়েছি। উনি জানিয়েছে এই স্ট্রিপটা কোথা থেকে অপারেটিং হয়েছে তা খুঁজে বের করতে। তা কোনো কিছু জানতে পেরেছেন? অনেক চেষ্টা করেছি কিন্তু জানতে পারিনি। কিন্তু এইদিকে প্রেসিডেন্ট কোথায় থাকে তা আমরা আজ পর্যন্ত কেউ জানি না, শুধু ওনাকে কল করে আসতে বললে আসে। আচ্ছা একটা কথা বলবো, উনি কত পাউন্ডের মালিক হবে? আর সেই হিসেব ধরলে উনি ওই পাউন্ড দিয়ে 2 থেকে 3টা দেশ কিনতে পারে। কি বলছেন এগুলো? আমি জানি না কখনো স্যারকে দেখতে পাবো কিনা। যদিও দেখা, তাহলে নিজেকে কোনো লাকি মনে করব। এরা চলে যায় ওখান থেকে আর আকাশ ছেলেটিকে নিয়ে যেতে থাকে, কিন্তু পথের মধ্যেই ছেলেটি মারা যায়। এতে আকাশ অনেক দুঃখ পায়। সেই জন্য গাড়ি ঘুরিয়ে কবরের স্থানে গিয়ে ছেলেটিকে কবর দেয় আর নিজে অনেক দুঃখ পায়। সেই জন্য আবারও হসপিটালে যায়, যেখান থেকে কিডনি সংগ্রহ করে। ওখানে গিয়ে ওয়ার্ড বয়কে খুঁজে বের করে আর হসপিটালের বাইরে নিয়ে আসে, আর ওখান থেকে তুলে নিয়ে আসে একটা রুমে। বল, তোকে কিডনি সাপ্লাই কে দেয়? আমি বলবো না। তুই যদি না বলিস তাহলে তুই হবি প্রথম ব্যক্তি যাকে আমি বেঁচে থাকাকালীন পোস্টমর্টম করব। আপনি ডাক্তার, প্লিজ এমনটা করবেন না। আমি সব স্বীকার করছি। আমি কাজের বাইরে এখনও মানুষের সব ধরনের অঙ্গ পাওয়া যায়। ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আর আমি মানুষের থেকে পাউন্ড নিয়ে ওদেরকে দেই, আর ওনারা আমাকে যা চায় তাই দেয়, আর তার বিনিময়ে আমাকে কমিশন দেয়। সত্যি বলছি, এর বেশি আর কিছুই আমি জানি না। যা, তোকে ছেড়ে দেবো, ওই ঠিকানা দে। এরপর ওয়ার্ড বয় ঠিকানা দিলে আকাশ ওখানে চলে যায়। ওই ঠিকানায় গিয়ে আকাশ একটা বাড়ি দেখতে পায়, মনে হচ্ছে অনেক পুরনো। সেই জন্য ভিতরে যায়, কিন্তু কাউকে দেখতে পেল না। কিন্তু যখনই বাড়ি থেকে বের হতে যাবে তখনই আকাশ দেখে এর একটা গাড়ি নিয়ে ওই বাড়ির সামনে নামছে, আর ওর সাথে আরো 2 জন ছেলে। ওদের দেখে আকাশ বাড়ি থেকে বের হয়ে ওদের সামনে আসে।
আকাশ, তুমি এখানে কেন, তাও এত রাতে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? আর তোমার সাথে এই দুজন কারা? আরে এরাও ডক্টর। আমি জানতে পারি যে এখান থেকেই নাকি সব ধরনের মানুষের অঙ্গ পাওয়া যায়, তাই এখানে আসা। কিন্তু একা একা এখানে আসতে গেলে কেন? আর ওই ছেলেটিকে তুমি কোন হসপিটালে ভর্তি করিয়েছো? ওই ছেলেটি মারা যায়। কি করে হলো এমন? জানি না, যখন আমি ওকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে থাকি আর পথেই ছেলেটি মারা যায়, তাই ওকে কবর দিয়ে তারপর আমার এখানে আসা। তাহলে চলো আমরা 4 জন মিলে খুঁজলে হয়তো কিছু একটা পেয়েও যেতে পারি। এরপর ওরা 4 জন মিলে ওই জায়গাটা ভালো করে খুঁজতে লাগলো, কিন্তু ভিতরে কিংবা ওদের কাছে যাওয়ার মতো কোনো ক্লু পেল না। কিন্তু ওরা এখনো হাল ধরেনি, তাই ওরা সিঁড়ি দিয়ে নিচে দেখতে থাকে, কারণ সিঁড়ির নিচে বেশিরভাগ গুপ্ত দরজা থেকে থাকে। ওরা সিঁড়িটি কার্পেট উঠালে একটা দরজা দেখতে পায়, আর ওই দরজা দিয়ে ওরা 4 জন ভিতরে চলে যাবে তার আগেই আকাশ, তুমি ভিতরে যেও না, এরা 2 জন ভিতরে যাক আর আমরা বাইরে দাঁড়িয়ে থাকি। কি বলছো এসব? এতে দুজনের প্রাণ এভাবে দিয়ে দিতে পারি না। তার চেয়ে ভালো তুমি এখানে থাকো, আমরা 3 জন যাচ্ছি। এরা উপরে থেকে গেল আর ওরা 3 জন নিচে চলে গেল। ওখানে ওরা ঢুকতেই অনেক ডক্টরকে দেখতে পায়, যারা বিভিন্ন টেবিলে ছোট ছোট বাচ্চা হতে শুরু করে অনেক বড় বড় লোকদের টেবিলে শুয়ে শরীর থেকে সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে। কথাটা বলে ওরা নিজেদের বন্দুক বের করে ওই ডক্টর আর ওখানে থাকা লোকগুলোকে গুলি করে মারতে থাকে। প্রায় অনেক লোককেই ওরা মেরে ফেলে, কিন্তু একটা রুম থেকে অনেক লোক বের হয়ে যেই আবির আর আশিককে গুলি করতে যাবে তার আগে আকাশ ওদের মেরে ফেলে। আর গুলির শব্দে ওরা পিছনে তাকিয়ে দেখে 10 জন লোক গুলি খেয়ে শুয়ে আছে আর আকাশের হাতে বন্দুক। ওরা এইটা ভেবে আশ্চর্য হয় যে এত তাড়াতাড়ি ওদের মেরে ফেললো কি করে। এরপর ওরা 3 জনের মধ্যে আকাশ বাকি জীবিত ছেলে মেয়েদের ওই পথ ধরে বাইরে নিয়ে আসে। বাইরের সবাইকে নিয়ে এসে আবারও ভিতরে চলে যায়, আর ওখানে আর ডক্টর ছাড়া কাউকে খুঁজে পেল না ওরা। আর তাই অনেক খোঁজাখুঁজির পর ওরা নিরাশ হয়ে চলে আসলো। ওদের কাউকে যখন পেলে না, তাহলে কি করব? তুমি এই ডক্টরদের নিয়ে চলে যাও, আর আমি এই বাচ্চাদের ওদের বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তুমি সাবধানে যাবে। ওরা যে যার মতো চলে গেল। এরা ওর গুপ্ত অফিসে এসে কিছুক্ষণ থেকে নিজের বাসায় চলে আসে, আর আকাশ ওই বাচ্চাদের পুলিশের কাছে দিয়ে আসে, আর এটাও বলে এদের যেন সঠিক বাবা মায়ের কাছে দিয়ে আসা হয়। আকাশ ওখান থেকে চলে যায় নিজের বাড়িতে। ওখানে গিয়ে জানতে পারে আজকে ওর বাবা মায়ের ওপর অ্যাটাক হয়েছে। তোমরা কোথায় ছিলে অ্যাটাকের সময়? আমরা আমাদের যথার্থ চেষ্টা করে ওদের পরাজিত করেছি, কিন্তু এভাবে চলতে থাকলে তো স্যার আমরা বেশি দিন আপনার বাবা মাকে বাঁচাতে পারবো না। তাই বলছিলাম কি আপনি এই বাড়িটা চেঞ্জ করে ফেলেন। তাই করতে হবে। তোমরা রেডি থেকো, আমরা কাল সকালে একটা নতুন প্লেনে উঠবো। ঠিক আছে স্যার, আমরা সবকিছু রেডি করে নিচ্ছি, কাল সকালে রওনা নিব আমরা। কথাগুলো বলে আকাশ বাড়ির ভিতরে চলে যায়, কিন্তু বাড়ির ভিতরে আকাশের বাবা মা 2 জনেই বসে আছে। ওনারা আকাশকে দেখে দৌড়ে আসে। কিছু হয়নি তো তোমাদের? আমাদের কিছু হয়নি, কিন্তু কারাই হয় বারবার আমাদের উপর হামলা করছে। হয়তো আমাদের বিজনেস শত্রু হবে, তবে চিন্তা করো না, কাল সকালেই আমরা বাড়িটা চেঞ্জ করব, তাহলেই হবে। তুই যা ভালো মনে করছিস তাই কর, শুধু আমরা বেঁচে থাকলেই বাঁচি। আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না। দরকার হলে তোমাদের এমন জায়গায় নিয়ে রাখবো যেখানে তোমাদের উপর সাধারণ মানুষের ছায়াও পড়তে দেব না আমি। ওখানে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন তোমরা রেস্ট নাও, কাল সকালে আমরা বাড়িটা চেঞ্জ করব। আকাশের বাবা মা চলে যায় নিজেদের রুমে। অন্যদিকে ইরার কাজকর্ম করতে থাকে, কেননা ইরার এখন অনেক কাজ করতে হবে এই কেস নিয়ে। সেই জন্য আজ রাতেও ইরা বাড়িতে আসতে পারবে না মনে হয়। আচ্ছা শাহিনা ম্যাম, আমাদের প্রেসিডেন্ট উনি কি এখানে আসে না? বলছি না, প্রেসিডেন্ট কখন আসবে তা কেউ জানে না, আর এখানে কি হচ্ছে না হচ্ছে তা ওনাকে রিপোর্ট করে বলা হয়। তাই ওনাকে নিয়ে টেনশন করার দরকার নেই, ওনার সময় হলে উনি নিজেই আসবে।
তুমি এখন যাও, নিজের বাড়িতে দরকার হলে তোমাকে ডেকে নিব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ইরা ওখান থেকে নিজের বাড়িতে চলে আসে। আর পরের দিন সকালে আকাশ ওর বাবা মাকে সাথে করে ওর সিকিউরিটিদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। তবে এমন জায়গায় যাচ্ছে সেই জায়গার ঠিকানা কেউই জানে না, শুধু আকাশ ছাড়া। ওই ঠিকানা থেকে 1 ঘন্টা পথ, তাও একটা আইল্যান্ড কাছে, যেখানে অনেক সুরক্ষায় থাকবে আকাশের পরিবার। সেখানে নিয়ে যায় আকাশ ওর বাবা মাকে। তোমরা আজকে থেকে এখানে থাকবে, আর তোমাদের এই বাড়িতে কোনো অসুবিধা হবে না। আব্বু, তুমি হেলিকপ্টার করে অফিসে যাবে, আর হেলিকপ্টার করে অফিস থেকে আসবে। আর বাজারের দিকটা আমার উপর ছেড়ে দাও। তোমরা এবার চলো ভেতরে যাই, ওখানে তোমাদের কিছু দেখাবো। আর সিকিউরিটি, তোমরা ওখানে যেভাবে থাকতে এখানেও ঠিক সেইভাবেই থাকবে। স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আর আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনার বাবা মায়ের কিছুই হতে দেব না। আমার সেই বিশ্বাস আছে, তার জন্যই তো তোমাদের এখানে আনলাম। ঠিক আছে স্যার, আপনি ওনাদের নিয়ে ভেতরে যান, আমরা পাহারা দিচ্ছি। এখন দিতে হবে না, আগে তোমরা ফ্রেশ হয়ে নাও। আর তোমরা বেশি সমস্যা মনে করলে তোমাদের জন্য এখানে গুপ্ত দরজা, যাতে করে তোমরা অনায়াসে নিজের জীবনটা বাঁচাতে পারবে। কারণ অনেক বিপদ হতে পারে, তাই তোমাদেরও সেফ থাকা দরকার। বাবা মায়ের চিন্তা করতে হবে না, ওনাদের জন্য বাড়ির ভেতরে সুরক্ষা করা আছে। তবে কখনো যদি দেখো তোমরা আর পেরে উঠতে পারছো না, তাহলে নিজেদের বাঁচাতে এখানে লুকাতে পারবে। আর আমাকে ইনফর্ম করবে, আমি যেখানেই থাকবো না কেন চলে আসবো। এরপর আকাশ ওর বাবা মাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। ওখানে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে আসে এদের অফিসে। অফিসে এসে আকাশ নিচের কাজ করতে থাকে। তখনই আকাশের সাথে একটা লোক দেখা করতে আসে, আর ওই লোকটা হচ্ছে ডেভিল। এই ডেভিলই হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কিং। এমন কোনো খারাপ কাজ নেই যে এই ডেভিল করে না। মানুষের শরীরের অঙ্গ হতে শুরু করে নারী পাচার সবকিছু এই ডেভিলই করে থাকে। যদিও এই ডেভিলকে আকাশ খুব ভালো করে চেনে, কিন্তু আকাশ এই ডেভিলের ঠিকানা এখনো পেল না। আর বর্তমানে ডেভিলের সাথে আকাশের শত্রুতা বিজনেস নিয়ে। এর বাহিরেও আরেকটা শত্রুতা আছে, তা আপনাদের পরে বলবো। এখন চলুন এবার জেনে নিই ডেভিলের এখানে আসার কারণটা কি। হাই, আমি ডেভিল। আই নো, আমি জানি আপনি ডেভিল, কিন্তু হঠাৎ আমার অফিসে কি মনে করে আসলেন তাই তো বুঝতেছি না। ভুলে গেলেন কি করে? আমি আপনার মতো বিজনেসম্যান। ব্যবসার জন্য আমাকে মাঝে মাঝে এমন অনেক জায়গায় যেতে হয়। তা হঠাৎ আজকে কি জন্য এসেছেন মিস্টার ডেভিল? তেমন কিছুই না, অনেক কঠিন ব্যবস্থা করছেন বাড়িতে। মাত্র 7 জন লোক আমার 60 জন লোককে মেরে ফেললো। এমন সিকিউরিটি কোথায় থেকে পেলেন তাই একটু বলেন, আমি ওই রকম কয়েকজন সিকিউরিটি নেব। আপনার তো নিজেরই অনেক সিকিউরিটি আছে, তাহলে অন্য সিকিউরিটি দিয়ে করবেনটা কি? তা শুনলাম আপনি বাড়ি চেঞ্জ করছেন, তাই একটু খোঁজ নিতে এলাম। মিস্টার ডেভিল। মিস্টার আকাশ, কুল ডাউন। এত উত্তেজিত হবেন না, হার্টের সমস্যা হবে। একজন হার্ট বিক্রেতাই তো হার্টের সমস্যার কারণ বুঝবে। ঠিক বুঝলাম না, কি বোঝাতে চেয়েছেন আপনি? এই যে আপনি ব্যবসার পাশাপাশি এমন কোনো খারাপ কাজ নেই যে আপনি করেন না, তা আমি খুব ভালো করেই জানি। এই কথা শুধু আপনি বলেন, আজ পর্যন্ত কেউ এর প্রমাণ করতে পারেনি। বেশি মন্তব্য না করে কি জন্য এসেছেন তা বললে বিদায় হন। তাহলে কাজের কথায় আসি। আপনি মনে হয় আমার হসপিটালে একজন ছেলেকে ভর্তি করিয়েছেন, কিন্তু ছেলেটি মারা যায়। আর ওর পেট থেকে নাকি কিডনি বের করে নিয়েছে। তা এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই হসপিটালের ডক্টর কোথায়? ওকে কোথায় লুকিয়ে রেখেছেন তা বলে দিলে আমি চলে যাব। দেখুন, আপনার হসপিটালের ডক্টরকে আমি নিজেও খুঁজতেছি। ওকে পেলে আমি আপনার কাজ পর্যন্ত পৌঁছাতে পারবো। আকাশের কথা শুনে ডেভিল হাসে। আমি এত কাঁচা কাজ করি না। ও যদি মুখ খোলে তাহলে ওর পরিবার শেষ, আর না খুললে তো অনেক ভালো। তা তুই যখন জানিস না, তাহলে এখান থেকে আর সময় নষ্ট করব না। আর হ্যাঁ, আমাকে খোঁজার চেষ্টাও করিস না, কারণ আমি এখন কোন দেশে যাব তা আমি নিজেও জানি না। কথাগুলো বলে ডেভিল বেরিয়ে আসে, আর আকাশ ফোন বের করে কাকে যেন কল দেয়। আর লোকগুলো ডেভিলের কাছে যাওয়ার আগেই ডেভিল চলে যায় প্লেনে করে। আর এই প্লেন কোথায় যাবে তা একমাত্র ডেভিলই বলতে পারবে।
এইদিকে ইরা ওর অফিসে চলে আসে। ওখানে এসে জানতে পারে এতদিন ধরে যার খোঁজ ওরা করেছিল আজকে তাকে হাতের কাছে পেয়েও কিছু করতে পারল না ওরা। কি এত সাংঘাতিক ওই ব্যক্তি? সাংঘাতিক না, কিন্তু ওর সম্পর্কে কোনো প্রমাণ আমরা এখনো জোগাড় করতে পারিনি। কিন্তু আমরা চেয়েছি ওকে কিডন্যাপ করে হলেও এখানে নিয়ে এসে আটকে রাখবো, কিন্তু তার আগেই দেশ ছেড়ে পালিয়েছে। তাহলে এখন উপায় কি? আর ওই ডক্টর কি মুখ খুলেছে? না, এই ডক্টর কোনো কিছু বলেনি। আর এর উপায় আমাদের প্রেসিডেন্ট উনি নিজেই এসে বলবে। তা আমি এখানে আজ 3 মাস হলো কাজ করছি, অথচ আমি নিজেও ওনাকে দেখিনি। এখন তোমার সাথে আরও 100 জন এজেন্ট আছে। এদের মধ্যে অনেকে আছে যারা এখন পর্যন্ত প্রেসিডেন্টকে চোখেও দেখেছে, আর অনেকে আছে চোখে দেখেছে কিন্তু কখনো মুখ দেখেনি। আর আমার কথাই ধরো, আমি একমাত্র ব্যক্তি যে প্রেসিডেন্টের সাথে কথা বলি, কিন্তু আমি নিজেও ওনার মুখ দেখিনি আজ পর্যন্ত। তাহলে এখন করব কি আমরা? কারণ এইভাবে তো আমরা চুপ করে থাকতে পারবো না। এভাবে তোমাকে আর তোমার সাথে একটা মেয়ে পাঠানো হবে একটা মিশনে, আর মিশনটা তোমরা দুজন মিলে করবে। যেহেতু তুমি এখনও প্রপারলি ট্রেনিং প্রাপ্ত নও, তাই তোমাকে একা দেওয়াটাও ঠিক হবে না। তাই তুমি তোমার সাথে একজন মেয়েকে দেওয়া হবে, আর তোমরা এখনই যাবে সেই মিশনে। শিওর? তার নাম কি ওই মেয়ের? ওর নাম এজেন্ট AC-100। আর তোমরা মিশনে গেলে একে অপরের সম্পর্কে তখন তা না হয়ে জেনে নিতে পারবে। ইরা ওই মেয়েটিকে সাথে নিয়ে বের হয়ে আসে অফিস থেকে। সাথে অফিস থেকে ওদের একটা গাড়ি নেওয়া হয়। আর এই মিশনটা হচ্ছে ডেভিলের সম্পর্কে সকল তথ্য জোগাড় করা। সেই জন্য ওরা বের হয়ে এয়ারপোর্টের ভিতর আসে আর ওখান থেকে কিছু তথ্য জোগাড় করে স্যাটেলাইট ম্যাপ থেকে। এতে করে এই বিমানটা কোথায় ল্যান্ড করে তা জানতে পারবে। ঠিক তাই হলো, ওরা অনেক কিছু করে জানতে পারলেও এই ডেভিল ইংল্যান্ডে এসেছে। তাই ওরাও নিজেদের টিকিট কেটে ইংল্যান্ডের দিকে রওনা হয়, সাথে নিজেদের মধ্যে পরিচিত হয়ে নেয়। আমি ইরা চৌধুরী। আমি সাজ। আমরা দুজন যেহেতু এই একই মিশনে যাচ্ছি, তাহলে একজন আরেকজনের প্রতি খেয়াল রাখা উচিত। হ্যাঁ ঠিক বলছো, এখন বাড়িতে একটা কল দিয়ে জানিয়ে দিই। ওরা নিজেদের বাড়িতে কল দিয়ে সবটা জানিয়ে দেয় যে ওদের ফিরতে কয়েক মাস সময় লেগে যাবে। ওরা ইংল্যান্ডে গিয়ে নিজেদের মতো কাজ করতে লাগলো, সাথে এরা আকাশের খোঁজও মোটামুটি নিতে থাকে। এদিকে আকাশ নিজের ব্যবসা নিয়ে কাজ চালাতে থাকে, আর ওর বাবা মাকে নিয়ে চিন্তা তো আছেই। এসব নিয়ে চলে আকাশের জীবন। অন্যদিকে ইরা আর সাজ মিলে ডেভিলের সম্পর্কে মোটামুটি অনেক তথ্যই জোগাড় করে, কিন্তু এই তথ্য দিয়ে ডেভিলের কোনো রকম ক্ষতি ওরা করতে পারবে না। তাই ইরা আর সাজ মিলে আরও তথ্য জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে, যাতে করে ওরা ডেভিল পর্যন্ত পৌঁছাতে পারে। সাজ, আমাদের তো এখানে এসেছি প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু এখনো কোনো শক্ত এভিডেন্স জোগাড় করতে পারিনি। ঠিকই বলেছ, সামান্য একে খুঁজতে আমাদের 2 মাস লেগে গেল। আর আমাদের প্রেসিডেন্ট তো এর থেকেও ভয়ঙ্কর। মানে কেমন ভয়ঙ্কর? আমি কাজ করি আর 1 বছর ধরে, কিন্তু আমি আজ পর্যন্ত প্রেসিডেন্ট স্যার কখন অফিসে আসে বা কখন যায় তা আজ পর্যন্ত আমি জানতে পারলাম না, এবং কি উনি ছেলে না মেয়ে তাই জানি না। কি বলছো কি? এইদিকে ওরা কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ আজকে অফিসে হেলিকপ্টার নিয়ে এসেছে, কিন্তু ফেরার সময় হেলিকপ্টারের সমস্যা থাকার কারণে আকাশ গাড়ি করে নিজের বাড়িতে যেতে থাকে। আর এই গাড়িতে করে যাওয়াই আকাশের পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কিছুই বুঝলেন না তো? তাহলে চলুন একটু বুঝিয়ে দিচ্ছি। আকাশ যখন গাড়ি নিয়ে বের হয় তখন কারা যেন আকাশের গাড়ির নিচে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছে। এতে করে আকাশের গাড়ি কোথাও গেলে তা এই ট্র্যাকিংয়ের মাধ্যমে ওর লোকেশন জানতে পারবে। এইদিকে আকাশ নিজের বাড়িতে চলে আসলো। আম্মু খাবার দাও। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে চলে যায়, আর ওখান থেকে এসে আকাশ বাড়ির ভিতরে কাউকে দেখতে পাচ্ছে না। সেই জন্য আকাশ ওর মাকে কয়েকবার ডাকে, কিন্তু কোনো শব্দ না থাকায় আকাশ বুঝতে পারে কোনো না কোনো সমস্যা তো হয়েছে।
সেই জন্য আকাশ বাড়ির দরজা খুললেই গুলির শব্দ শুনতে পায়, সেই জন্য দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার, এরা আমার লোকেশন পেলো কোথা থেকে? তার মানে গাড়িতে? হ্যাঁ, তাই হবে, নয়তো লোকেশন তো জানার কথা না ওরা। কিন্তু এভাবে বসে থাকলে হবে না, আগে জানতে হবে বাবা মা সেফ আছে কিনা। সেই জন্য আকাশ গুপ্ত দরজা দিয়ে ভিতরে ঢুকে দেখে ওর বাবা মা দুইজনেই সেফে আছে। তাই আকাশ ওখান থেকে বের হয়ে বাড়ির পিছনের দিকে আসে আর গুলি বের করে ওদের উপর গুলি করতে থাকে। এইভাবে ওরা টেবিলের অনেক লোককেই মেরে ফেলেছে আর বাকিরা পালিয়েছে, তার সাথে আকাশের সাথে থাকা কিছু সিকিউরিটিকেও। ওরা তো চলে গিয়েছে, আর আমার গাড়িতে মনে হয় ট্র্যাকিং ডিভাইস আছে, তাই আমি ওটা খুঁজে নিচ্ছি। আর তোমরা এই বডিগুলোকে পানিতে ভাসিয়ে দাও। এর মধ্যেই ইরা কল করে। কেমন আছো তুমি, আর কি করো? আমি ভালো আছি, এই তো একটু কাজ করছি গাড়ির। যাই করো সাবধানে করবে। অবশ্যই করব। কথাটা বলার সাথে সাথে গাড়িটার বোম ব্লাস্ট হয়, গাড়িটার অবস্থা খারাপ হয় আর সাথে আকাশেরও। আর এই বোমের শব্দের পর আকাশের আর কোনো কথা নেই, আর এরা ফোনের ওদিক থেকে কথা বলেই চলেছে, কিন্তু কোনো শব্দ পাচ্ছে না। আকাশ বলেই চিৎকার দিয়ে ওঠে। গল্পটার সিজন 2 এখানেই শেষ করতে হচ্ছে। আর এই গল্পটা এখানে শেষ নয়, গল্পের আরও অনেক কাহিনী বাকি আছে। আর এই সব কাহিনী আপনারা সিজন 3 মধ্যে জানতে পারবেন। আর সিজন 3 মধ্যে আকাশ কি বেঁচে থাকবে না মরে যাবে সেটা জানতে হলে সিজন 3 পর্যন্ত অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে।